তারকা চিহ্নিত প্রশ্ন 187 মাননীয় সদস্য মোহাম্মদ আশরাফুদ্দিন নরসিংদী 5 আপনি উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার তারকা চিহ্নিত প্রশ্ন 187 ডাক টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ বিশেষ করে মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি স্টার্ট আপ বাংলাদেশ উদ্যোগের মাধ্যমে কতটি নতুন স্টার্ট আপকে অনুমতি দেওয়া হয়েছে এবং কতগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে, তাদের বর্তমান অগ্রগতি কি, ভবিষ্যতে স্টার্ট আপকে আরও উৎসাহ প্রদান এবং সম্প্রসারণের জন্য সুদবিহীন বা সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা যায় কি না। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি জনাব ফকির মাহবুব আনাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। স্টার্ট আপ বাংলাদেশের মাধ্যমে এ পর্যন্ত 55টি স্টার্ট আপ বিনিয়োগের জন্য অনুমোদন লাভ করা হয়েছে। উল্লেখ্য যে অনুমোদনের পরে লিগাল ডিউ ডিলিজেন্স ও বিনিয়োগের শর্ত নির্ধারণ করা হয়ে থাকে। অনুমোদিত 55টি স্টার্ট আপের মধ্যে 19টি স্টার্ট আপ ডিউ ডিলিজেন্সে বিভিন্ন পর্যায়ে অসঙ্গতি ও বিনিয়োগের শর্তে মতানৈক্যের জন্য বাতিল করা হয়েছে। চূড়ান্ত অনুমোদনপ্রাপ্ত 36টি প্রযুক্তি নির্ভর ও উদ্ভাবনী স্টার্ট আপে প্রায় 109 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। তালিকা নিম্নরূপ: 1 নম্বর চাল ডাল লিমিটেড, 2 নম্বর 10 মিনিট স্কুল লিমিটেড, 3 নম্বর সেবা প্ল্যাটফর্ম লিমিটেড, 4 নম্বর ট্যুর বুকিং বাংলাদেশ লিমিটেড, 5 নম্বর আই ফার্মার মাননীয় মন্ত্রী লিমিটেড। জি, অনেক লম্বা উত্তর, এটা পঠিত বলে গণ্য করা হোক। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ আশরাফুদ্দিন একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। যেহেতু স্টার্ট আপ এই পলিসিটা টোটালি এই মডার্ন টেকনোলজিতে বা মডার্ন বিজনেস লাইফে নতুন বিনিয়োগকারী পাশাপাশি বেকারত্ব মোচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এখানে পেয়েছি 36টি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে এবং উনি এখানে এক্সপ্লেনেশন দিলে হয়তো বুঝতে পারতেন অনেকেই। এখানে ফান্ডিংও করা হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি যে এই আইটি গাইডেড টেকনোলজির মাধ্যমে যদি স্টার্ট আপ বিজনেস কেউ শুরু করতে চায় তারা কিন্তু বিনামূল্যে বা শুধুমাত্র ব্রেন খাটিয়ে অনেক ব্যবসা করতে পারে। কিন্তু আমার প্রশ্নটা এখানে কিছু বাধা আছে, সেই বাধাগুলোর মধ্যে কারণ এই স্মার্ট স্টার্ট আপ বিজনেস কিন্তু নট অনলি দ্য ইনসাইড দ্য কান্ট্রি, অলসো দ্য ওভারসিজ কান্ট্রি অ্যান্ড ইন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সো ইন্টারন্যাশনালি বিজনেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে এখানে কিন্তু কাস্টমস যেটা আমরা বলি যে ক্রস বর্ডার প্রবলেম আছে, পেপ্যাল সিস্টেম আছে, পেমেন্ট সিস্টেম আছে। এই ব্যাপারগুলো নিয়ে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে? তাহলে কিন্তু যদি ফেসিলিটিসটা একটু সহজ হয় তাহলে দেখা যাবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার গ্রামীণ প্রান্তিক লেভেলের কৃষকের কাছ থেকে অনেক পণ্য চলে যাবে সেই জায়গায়, কৃষক তার মূল্য পাবে এবং প্রত্যেকটা মানুষ তার দূরগোড়ায় মূল্যবান জিনিসটা চলে যাবে, কিন্তু মধ্যস্থভোগী থাকবে না এবং বেকারত্ব মোচন হবে। তাতে করে স্টার্ট আপ সিস্টেমে লক্ষ লক্ষ যুবকের বেকারত্ব মোচন হবে। কাজে আমি মনে করি এখানে ক্রস বর্ডার এবং পেপ্যাল সিস্টেমে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। স্টার্ট আপ কোম্পানিগুলিতে এখন যেভাবে চালু অবস্থায় আছেন কিছু কিছু অনিয়ম আমরা দেখতে পাচ্ছি। সব স্টার্ট আপ কোম্পানিগুলি যে ভালো করছে তাও না, যার জন্য আমরা একটু খুব সতর্কতার সহিত এই স্টার্ট আপ কোম্পানিগুলিকে নতুন কোম্পানি যারা আসছে তাদেরকে আমরা যাচাই বাছাই করে দিচ্ছি, আর যা এক্সিস্টিং যারা আছে তাদেরকে আমরা নজর রাখছি তারা ঠিকভাবে কাজ করছে কিনা। তবে আমরা স্টার্ট আপ কোম্পানিকে ভবিষ্যতে আমরা এটিকে চালু রাখব এবং
আজকে আমাদের মাননীয় এমপি মহোদয় যেটা বললেন, আমাদের মাথায় এটা আছে, আমরা এই স্টার্ট আপ কোম্পানিকে উৎসাহিত করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীর কাছে একটি বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে বিগত বেশ কয়েক বছরে আমাদের দেশের বেশ কিছু প্রতিষ্ঠান যারা অনলাইনে সার্ভিস দিত, যেমন টিকিট বিক্রি অর্থাৎ এয়ারলাইন্সের টিকিট বিক্রি, তারপরে হচ্ছে যে বিভিন্ন মালামাল আদান প্রদানের জন্য যে প্রতিষ্ঠানগুলো থাকে তথা কুরিয়ার সার্ভিস সহ এরকম অনলাইন সার্ভিস যেগুলো আর কি, এগুলোর যে রেগুলেটরি সিস্টেম এই সম্পর্কে আমি একটু মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই যে হঠাৎ করে এগুলো খুবই ব্যাপক ভিত্তিক বিজনেসে জড়িয়ে যাচ্ছে এবং হঠাৎ করে আবার এগুলো সব কিছু গুটিয়ে হারিয়ে যাচ্ছে। এগুলো রেগুলেটরির জন্য কি পদ্ধতি অবলম্বন করা হয়? আর ব্যক্তিগতভাবে আমার পরামর্শ হচ্ছে যে বিটিভি বা বাংলাদেশের যে টেলিভিশন চ্যানেলগুলো আছে বা নিউজ মিডিয়াগুলো আছে, আমাদের দেশে সংশ্লিষ্ট সেক্টরের জন্য লাইসেন্স যেগুলো বিটিআরসির পক্ষ থেকে বা বিটিসিএর পক্ষ থেকে প্রদান করা হয়েছে সেগুলোকে মাঝে মধ্যে প্রকাশ করা যায় কিনা, তাহলে মানুষ জানতে পারতো যে কোনটা অথেন্টিক প্রতিষ্ঠান এবং কোনটা ভুয়া প্রতিষ্ঠান। অনেকেই এই ভুয়া প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রতারিত হচ্ছে। আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই যে এ ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের এমপি মহোদয় যে কথাগুলি বললেন, আনফর্চুনেটলি আমার কাছে আপনার এই তথ্যগুলি এই মুহূর্তে জানা নেই। আপনি আমাকে একটা নোটিশ দিলে আপনি সব ইন ডিটেলস আপনাকে পড়ে জানাবো। ধন্যবাদ আপনাকে। তারকা চিহ্নিত প্রশ্ন 188, জনাব মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট 3। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার প্রশ্ন হচ্ছে যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলিবেন কি বেকারত্ব দূরীকরণে তরুণদের উদ্যোক্তাদের সহজ শর্তে ও বিনা সুদে ঋণ প্রদানের কোনো প্রকল্প চালু রইয়াছে কি না, থাকিলে তাহা কি না থাকিলে এই ধরনের কোনো প্রকল্পের গ্রহণ করা হইবে কিনা। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ধন্যবাদ মাননীয় স্পিকার। বর্তমানে বাংলাদেশ ব্যাংক কর্তৃক তরুণদের জন্য বিনা সুদে কোনো ঋণ প্রকল্প চলমান নেই। তবে সহজ শর্তে এবং স্বল্প সুদে ঋণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল হতে বিভিন্ন পুনরুদ্ধার স্কিম পরিচালনা করে আসছে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে পরিচালিত কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা পুনরুদ্ধার স্কিম এর তহবিলের পরিমাণ 100 কোটি টাকা হতে বৃদ্ধি করে 500 কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এই তহবিল হতে নতুন উদ্যোক্তাগণ বিনা জামানতে সর্বোচ্চ 7% সুদে সর্বোচ্চ 10 লক্ষ টাকা এবং জামানত সাপেক্ষে সর্বোচ্চ 35 লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন। স্টার্ট আপ, একটু আগে যে আলোচনাটা হয়েছে আগের প্রশ্নে, স্টার্ট আপ উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি সহজীকরণের লক্ষ্যে স্টার্ট আপ ফান্ড নামে 500 কোটি টাকার একটি অর্থায়ন তহবিল প্রবর্তন করা হয়েছে। এই তহবিল হতে উদ্যোক্তাগণ মাত্র 4% সুদে ঋণ গ্রহণ করতে পারবেন। এছাড়াও স্টার্ট আপ খাতের অনুকূলে ঋণ সুবিধার পাশাপাশি ইকুইটি সহায়তা প্রদানের সুযোগ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এর উদ্যোগে 29টি তফসিলি ব্যাংকের অংশীদারিত্বে বাংলাদেশ স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি নামক ইকুইটি ইনভেস্টমেন্ট কোম্পানি গঠন করা হয়েছে। স্টার্ট আপ উদ্যোগসমূহ উক্ত কোম্পানি হতে ইকুইটি সহায়তা গ্রহণ করতে পারবে। স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম সিসিপের অধীনে বাংলাদেশ ব্যাংকের পিআইইউ সিসিপ কর্তৃক পরিচালিত এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর মাধ্যমে বিভিন্ন জেলায়
সম্ভাবনাময় উদ্যোক্তাদেরকে মাসব্যাপী 100 ঘন্টার উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। সিসি প্রকল্পের আওতায় প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে উদ্যোক্তার প্রশিক্ষণ ফি প্রদান করতে হয় না, বরং সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার সাপেক্ষে উদ্যোক্তাদের 5,000 টাকা প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয় এবং ঋণ প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য একটি প্রশ্ন করতে পারেন, সম্পূরক প্রশ্ন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো শ্রম শক্তি জরিপ অনুযায়ী দেশের শিক্ষিত বেকার সংখ্যা প্রায় 26 লাখ। তার মধ্যে স্নাতক ডিগ্রিধারী বেকার প্রায় 8 লাখ। দেশের প্রতি 3 জন বেকারের মধ্যে একজন জনস্নাতক ডিগ্রিধারী। প্রতি বছর 20-25 লাখ শিক্ষিত তরুণ শ্রমবাজারে প্রবেশ করেছে। এই বিশাল সংখ্যক তরুণ বেকার যুবকদের জন্য উল্লেখযোগ্য কর্মসংস্থান তৈরি করা হচ্ছে না। দিন দিন এই শিক্ষিত বেকার যুবকদের মধ্যে তীব্র হতাশা ছড়িয়ে পড়েছে। এর ফলে অনেক মাদকাসক্ত ছিনতাইকারী, ছুরি ডাকাতি, খুন মতো ভিন্ন অপকর্মের মধ্যে জড়িয়ে পড়েছে। অনেক শিক্ষিত মেধাবী তরুণ দেশ ছেড়ে বিদেশে চলে যেতে বাধ্য হচ্ছে। তাই তরুণদের জন্য ব্যবসা বাণিজ্য সহজকরণে সকল প্রশাসনিক জটিলতা দূরীকরণ এবং তরুণদের উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে এবং বিনা সুদে ব্যাংক লোন প্রদানের ব্যবস্থা করা অতীব জরুরি। বিনা জামানতে বৃহত্তর আকারে ঋণ প্রদান সম্ভব না হলেও অন্ততপক্ষে 4-5% সুদ এবং বর্তমান ঋণের পরিমাণ সর্বোচ্চ 10 লাখ টাকা হইতে 20 লাখ টাকা বর্ধিত করার জন্য অনুরোধ করছি। তরুণদের উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ এবং দেশে বিদেশে কর্মসংস্থান এবং কর্মসংস্থানের প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, গত 15 বছরে এই দেশের যুবকদেরকে স্পেশালি যে ড্রাগ এডিক্টেড গত ফেসিস্ট সরকার এবং বিশেষ একটা দেশ যেমন ইন্ডিয়া এবং মায়ানমার থেকে ড্রাগ বাংলাদেশের যুব সমাজের বিরুদ্ধে একটা কনস্পিরেসি করে যাতে এই বাংলাদেশ ঘুরে না দাঁড়াইতে পারে, সেই জন্য গত 15 বছরে বাংলাদেশের শিক্ষা এবং প্রতিষ্ঠানগুলি এবং যুবদেরকে ডিস্ট্রয় করে দিয়েছে। যেভাবে ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ছিল না। এই জন্য মাননীয় মন্ত্রী যে যুবকদের জন্য স্পেশাল এবং মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে ওনার আন্তরিকতা রয়েছে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রী। মাননীয় স্পিকার, আমার মনে হয় প্রশ্নকারী অনেক উত্তর দিয়ে দিয়েছেন ওনার বক্তব্যের মধ্য দিয়ে। একটা বিষয় শুধু এখানে আসছে, 10 লক্ষ বিনা জামানতে সর্বোচ্চ 7% সুদে 10 লক্ষ টাকা থেকে 20 লক্ষ টাকা করা যাবে কিনা উনি সেটা জানতে চেয়েছেন। সেটা এই মুহূর্তে বলা যাবে না। যদি এই স্কিম যদি সফলভাবে চলতে থাকে সেটা বিবেচনায় আনা যেতে পারে। মানে স্পিকার, আপনাকে ধন্যবাদ। জনাব মাহবুবুল আলম, কুড়িগ্রাম 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী আসন কুড়িগ্রাম 3 উলিপুর। মাননীয় স্পিকার, দুঃখজনক হলে সত্য যে সরকার প্রত্যেক 5 বছর পর পর একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেন। আমার যে নির্বাচনী আসন এটি প্রথমে যেমন দরিদ্র অঞ্চলগুলোর মধ্যে একটা থেকে গেছে, সর্বশেষ যেটা হয়েছে সেটার মধ্যেও বাংলাদেশের অন্যতম দরিদ্রতম একটা থানা হিসেবে থেকে গেছে। প্রায় 70% মানুষ দরিদ্র সীমার কাছাকাছি বসবাস করে, এ কারণে যে প্রায় 50,000-এর মতো যুবক যারা তরুণ তারা বেকার। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার জানবার হলো এ ধরনের পিছিয়ে পড়া যে সকল থানা আছে এই সকল থানার যুবকদেরকে
এন্টারপ্রেনারশিপে নিয়ে আসার জন্য বিশেষ কোনো পদক্ষেপ উনি গ্রহণ করবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় অর্থমন্ত্রী। জি মাননীয় স্পিকার, ভালো প্রশ্ন করেছেন। আপনারা ইতিমধ্যে অবগত আছেন হয়তো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার এর প্রথম আমাদের যে কর্মসূচি, প্রধান যে কর্মসূচি সেটা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি, এবং সেই উদ্দেশ্যে আমাদের অনেক বড় কর্মসূচি রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার স্কিল ডেভেলপমেন্ট, দক্ষতা বৃদ্ধি। আসলে আগের প্রশ্নকারী যেটা বলেছেন সত্যি বা যেটা সত্যই, সেটা হচ্ছে শিক্ষিত বেকার যুবকের সংখ্যা সবচেয়ে বেশি বাংলাদেশে, এবং এটার কারণ হচ্ছে আমরা সবাই জেনারেল এডুকেশনের দিকে চলে গেছি, আমরা কারিগরি শিক্ষার দিকে মনোযোগী হই নাই। এই জন্য বর্তমান সরকারের কর্মসংস্থান সৃষ্টিকল্পে আমরা প্রাথমিকভাবে প্রাধান্য দিচ্ছি স্কিল ডেভেলপমেন্ট, এবং সারা দেশে ভোকেশনাল স্কুল সৃষ্টির মাধ্যমে এবং চাকরিকে মাথায় রেখে সেই ট্রেনিংগুলো দেওয়া হবে। শুধু ট্রেনিং নয়, এই ইনস্টিটিউশনগুলোতে অ্যাক্রেডিটেশন এবং সার্টিফিকেশনের মাধ্যমে যাতে দেশে এবং দেশের বাইরে উপযুক্ত চাকরি পায় তারও ব্যবস্থা করা হচ্ছে, সেটা সমস্ত বাংলাদেশের জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন 189, মাননীয় সদস্য এস এম ফয়সাল, হবিগঞ্জ 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, তথ্য প্রযুক্তি খাতে দক্ষ ও মানব সম্পদ তৈরির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আইসিটি শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ 4-এর মাধবপুর ও চুনারগড় উপজেলার একটি করিয়া সরকারি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা আছে কিনা, থাকিলে কবে নাগাদ চালু করিবেন? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ন অবস্থায় ডিজিটাল সংযোগ স্থাপন প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের মাধ্যমে নির্বাচনী এলাকা হবিগঞ্জের 4-এর চুনারীঘাট উপজেলায় উপজেলা পরিষদ কমপ্লেক্স একতলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করে 5ম তলায় উপজেলা সেবা ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ কার্য চলমান রয়েছে। ইতিমধ্যে 60% নির্মাণ কাজ শেষ হয়েছে। এছাড়া উক্ত প্রকল্পের মাধ্যমে মাধবপুর উপজেলার সেবা ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ পরিকল্পনা রয়েছে। উপজেলা সেবা ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র ভবিষ্যতে উপজেলা পর্যায়ের একটি আধুনিক আইসিটি হাবে পরিণত হবে ইনশাল্লাহ। উক্ত কেন্দ্রে ডিজিটাল ল্যাব স্থাপন করে উপজেলা পর্যায়ে তরুণ তরুণীরা স্কিলস ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সহ আইসিটি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করার কার্যক্রম গ্রহণ করা হবে। ফলে উপজেলা পর্যায়ে কর্মসংস্থানের বিশাল সুযোগ সৃষ্টি হবে। এছাড়া উপজেলা সেবা ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রে স্টার্ট আপ জোন, প্লাগ অ্যান্ড প্লে জোন প্রভৃতি সুবিধা থাকবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য এস এম ফয়সাল একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ 4-এর মাধবপুর উপজেলায় একটি সরকারি সহ 3টি ডিগ্রি কলেজ, 5টি উচ্চ মাধ্যমিক কলেজ ও 31টি হাই স্কুল এবং চুনারগড় উপজেলার একটি সরকারি ডিগ্রি কলেজ, 4টি উচ্চ মাধ্যমিক কলেজ ও 22টি হাই স্কুলের ছাত্রছাত্রীদের তথ্য প্রযুক্তি বিষয়ে আধুনিক ধারণা পেতে এসব প্রতিষ্ঠানে সরকারিভাবে কম্পিউটার সরবরাহ হবে কি না? ধন্যবাদ।
মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, ইনশাল্লাহ আমরা মাননীয় এমপি মোদীকে বলতে পারি যে আমরা খুব শীঘ্রই আপনাদের যে স্কুল কলেজের কথাগুলো বললেন আমরা ওগুলি সব কিছু স্থাপন করে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আন্ডারে উপজেলা কমপ্লেক্সের উপরে ৫ম তলা বিল্ডিংয়ে স্থাপিত যে ট্রেনিং সেন্টার স্থাপিত হচ্ছে, ওই ট্রেনিংয়ের আওতায় স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাড়াও বাংলাদেশের কওমি মাদ্রাসার নির্বাচিত ছাত্রদেরকে বেসভিত্তিক যদি ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসা হয়, সামগ্রিক উন্নয়নে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে, এ ধরনের কোনো উদ্যোগ সরকার আছে কিনা মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি আমার প্রশ্ন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। নিশ্চয়ই সেখানে কোনো ডিসক্রিমিনেশন থাকবে না। আমরা ওখানে সবাই যেতে পারবে প্রশিক্ষণের জন্যে। আজকে আমাদের মাননীয় এমপি সাহেব যেটা বললেন, আপনার সেই ট্রেনিং সেন্টারগুলি সবার জন্য খোলা থাকবে। দেয়ার ওন্ট বি এনি ডিসক্রিমিনেশন। ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন 190, জনাব সৈয়দ জয়নুল আবেদিন, ঢাকা 4। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার তারকা চিহ্নিত প্রশ্ন 190, অর্থমন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি ঢাকা 4 আসনের নিম্ন ও মধ্য আয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নে লক্ষ্যে বিশেষ উন্নয়ন বরাদ্দ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ ও স্টার্টআপ ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন তহবিল গঠনের কোনো পরিকল্পনা সরকারের রহিয়াছে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ঢাকা 4 আসনের নিম্ন ও মধ্য আয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, এলাকার অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বিশেষ উন্নয়ন বরাদ্দ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ ও স্টার্টআপ ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন তহবিল গঠনের পরিকল্পনা এই সরকারের রয়েছে। নিম্ন ও মধ্য আয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে সরকার নিম্ন পদক্ষেপ গ্রহণ করতে পারে। বিশেষ উন্নয়ন বরাদ্দ ও অবকাঠামো উন্নয়ন। সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি আওতায় ঢাকা মহানগরের সামগ্রিক অবকাঠামো, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নিয়মিত প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ঢাকা 4 আসনের অন্তর্গত এলাকার সুনির্দিষ্ট চাহিদার উপর ভিত্তি করে স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও নিম্ন মধ্য আয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বাড়াতে আগামী বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার সারা দেশে ক্রমান্বয়ে সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে। নিম্ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ অন্যান্য চলমান সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও বরাদ্দ আগামী অর্থবছরে আরও সম্প্রসারণের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। যুব কর্মসংস্থান ও স্টার্টআপ ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন তহবিল যুব সমাজকে আত্মনির্ভরশীল করতে এবং নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে সরকার বদ্ধপরিকর। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে যুব ঋণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড
এবং অর্থ বিভাগের বিভিন্ন তহবিলের মাধ্যমে দেশব্যাপী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কম সুদে ঋণের ব্যবস্থা করা হচ্ছে। ঢাকা 4 আসনে যুব সমাজ ও ক্ষুদ্র উদ্যোক্তা যাতে এই সুযোগ সুবিধা ও কারিগরি প্রশিক্ষণ আরও সহজে পেতে পারে সেজন্য সংশ্লিষ্ট ব্যাংক ও দপ্তরগুলোকে বিশেষ নির্দেশনা প্রদান করা হবে। উল্লেখ্য, 2025-26 অর্থবছরে সংশোধিত বাজেটে স্টার্টআপ তহবিল খাতে 200 কোটি টাকা বরাদ্দ রয়েছে। এছাড়া আগামী 26-27 অর্থবছরের বাজেটে স্টার্টআপ তহবিল, নারী উদ্যোক্তা তৈরি, নারী উন্নয়ন ও তরুণ উদ্যোক্তা তৈরিতে প্রস্তাবিত বরাদ্দ মোট 400 কোটি টাকা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য সৈয়দ জয়নুল আবেদিন, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রশ্ন করা যাবে যেহেতু একটা, আমার প্রশ্ন ছিল মূলত 4টা। এর ভিতরে যেটা গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটাই আমি এখানে উত্থাপন করছি এবং যেটা একেবারেই সমসাময়িক রিলেটেড ইস্যু। ঢাকা 4 ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি এলাকা এবং ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এবং দক্ষিণের প্রথমই হচ্ছে সিরিয়ালে ঢাকা 4। এই ঢাকা 4-এ 9টা প্রশাসনিক ওয়ার্ড রয়েছে। 4টা ওয়ার্ড যেটা আগে ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ছিল, সেই ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত যে ওয়ার্ডগুলি তার ভিতরে একটা বড় অংশ এখনও কাঁচা রাস্তা। আমার হলো যে ঢাকা 4-এর বর্তমানে এমন অবস্থা হয়েছে যে সামান্য বৃষ্টি হলেই 80% রাস্তা পানির নিচে থাকে, অর্থাৎ জলাবদ্ধতায় সৃষ্টি হয়। এর থেকে উত্তরণের জন্য খুব কম সময়ের ভিতরে আগামী যে মৌসুম আসতেছে বর্ষা, এর আগেই অন্তত ভাঙ্গা রাস্তা মেরামত এবং ড্রেনেজ পরিষ্কার করার জন্য অর্থ মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দের জন্য আমি আবেদন করছি। কারণ সিটি কর্পোরেশন বলতেছে তাদের কাছে কোনো টাকা পয়সা নেই। এই জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে আবেদন রাখছি যে যাতে করে স্পেশাল কিছু বরাদ্দ দিয়ে এই মৌসুমে ওখানের 80% লোককে অন্তত বসবাস করার মতো উপযুক্ত করা যায়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, স্পেশাল বরাদ্দ দেবেন? আমার মনে হয় ওনার আবেদন আমরা সক্রিয় বিবেচনায় রাখব। ধন্যবাদ মাননীয় স্পিকার। পরবর্তী প্রশ্ন বিথিকা বিনতে হুসাইন, মহিলা আসন 24। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, ফ্রিল্যান্সিং বা কন্টেন্ট ক্রিয়েশন হলো ব্যবসার প্রাথমিক ধাপ, যা পরবর্তীতে স্টার্ট আপ বিজনেসে রূপান্তরিত হতে পারে। মাননীয় স্পিকার, এখানে যতগুলো তারকাচিহ্নিত প্রশ্ন এসেছে সবগুলোর মধ্যেই বেকারত্বের সমস্যার কথা এসেছে। বেকারত্ব বর্তমানে বাংলাদেশের একটি বড় ধরনের অভিশাপ। সেই অভিশাপ থেকে মুক্তি পেতে চায় বাংলাদেশের প্রতিটি ঘরের জনগণের, প্রতিটি পরিবার। সেই লক্ষ্য থেকে প্রতিটি পরিবারে আমরা দেখি যে প্রত্যেকটা শিশু থেকে শুরু করে, নবাগত শিশু থেকে শুরু করে স্কুল এবং কলেজ লেভেলের প্রত্যেকটা সেশনে কন্টেন্ট ক্রিয়েট করে একটা অর্থ উপার্জনের চেষ্টা তারা করে থাকে এবং নানা ধরনের সেখানে সামাজিক অবক্ষয়েরও আমরা লক্ষণ দেখতে পাই। সেক্ষেত্রে আমি মনে করি যে এই সব যারা আছেন এখানে আমাদের এডুকেশন ফান্ডামেন্টাল যে বেসমেন্ট রয়েছে সেখানকারও আমরা অনেকটা সিস্টেম লস হওয়ার প্রবণতা দেখতে পাই। তো আমি মনে করি আমরা যদি এই সকল যারা স্কুল কলেজে গুড প্যারেন্টিংয়ের মাধ্যমে কিংবা স্কুল সেশনে যারা আছেন তাদেরকে যদি আমরা একটা ক্রাইটেরিয়া, যাদের সৃজনশীল মনোভাব রয়েছে, প্রতিভা রয়েছে, তাদেরকে যদি একটা ক্রাইটেরিয়া এনে আমরা যদি সেগুলোকে এঞ্জেলস ইনভেস্টরের মাধ্যমে একটা ক্রাইটেরিয়া দাঁড় করাতে পারি তাহলে সেটা পরবর্তীতে একটা প্রোডাকশন হাউসের মাধ্যমে স্টার্ট আপ বিজনেস রূপান্তরিত হতে পারে। সেক্ষেত্রে জনগণ এবং রাষ্ট্র দুটোই সমানভাবে লাভবান হতে পারে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের 7.5% কর আর মওকুফ করেছেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। এবং আমার প্রশ্ন, আমাদের এই ধরনের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। কন্টেন্ট আমি অতটুকু শুধু বলতে চাই, আপনি যতগুলো বিষয় উত্থাপন করেছেন সবগুলোতে এই সরকারের বড় ধরনের কার্যক্রম রয়েছে, সেটা আগামী বাজেটে আশা করি প্রতিফলন হবে। আর কন্টেন্ট ক্রিয়েটারের ব্যাপারে আমি
একটু বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর একটু বিশেষ ইন্টারেস্ট আছে, সুতরাং এটা প্রাধান্য পাবে, সেটা আপনি বুঝতেই পারছেন। তারকা চিহ্নিত প্রশ্ন 191, বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল 1। উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার তারকা চিহ্নিত প্রশ্ন 191, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, কালিয়া উপজেলার প্রত্যন্ত গ্রামগুলিতে মোবাইল নেটওয়ার্কের দুর্বলতা ও ধীরগতির ইন্টারনেটের কারণে ফ্রিল্যান্সার এবং শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হইতেছে। উক্ত এলাকায় নিরবচ্ছিন্ন উচ্চ গতির ইন্টারনেট নিশ্চিত করিতে বিটিএস টাওয়ার স্থাপনের কোনো পরিকল্পনা আছে কিনা, থাকিলে তাহা কবে নাগাদ বাস্তবায়ন করা হবে? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনম। ধন্যবাদ মাননীয় স্পিকার। নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারদের নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সরকার অত্যন্ত আন্তরিক। উক্ত এলাকার নেটওয়ার্কের দুর্বলতা, ধীরগতির ইন্টারনেট সংক্রান্ত জটিলতা নিরসনে টেলিটক বাংলাদেশ লিমিটেড, গ্রামীণ ফোন লিমিটেড, রবি আজিয়াটা পিএলসি, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড ইত্যাদি মোবাইল অপারেটরগুলিকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে এবং উচ্চগতির 4G ইন্টারনেট নিশ্চিতকল্পে অতিসত্বর নূতন বিটিএস টাওয়ার স্থাপন সহ কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। ফলে অচিরেই কালিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকরা মানসম্মত ও উচ্চগতির ইন্টারনেট সুবিধা ভোগ করতে পারবে। এছাড়াও কালিয়া উপজেলা সহ নড়াইল 1 আসনের প্রত্যন্ত এলাকার মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবার মান উন্নয়নে সরকার কাজ করছে। প্রয়োজনীয় অনুযায়ী টেলিটকের নতুন বিটিএস বেইজ ইন্টারসিভার স্টেশন স্থাপন ও বিদ্যমান টাওয়ার আপগ্রেড করে নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করেছে। ধাপে ধাপে এইসব কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে উক্ত এলাকার উচ্চগতির নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিন্ত করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। জনাব বিশ্বাস জাহাঙ্গীর আলম একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ। আমার নড়াইল জেলায় কালিয়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি ল্যাব স্থাপন ও আধুনিক কম্পিউটার সরঞ্জাম সরবরাহ এবং শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণ স্থাপনের কোনো উদ্যোগ সরকারের আছে কিনা, থাকলে উক্ত প্রকল্পসমূহের বর্তমান অগ্রগতি, অনুমোদিত প্রতিষ্ঠানসমূহ এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিত বিবরণ কি? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা প্রত্যেকটি স্কুল করে যে ডিজিটাল ল্যাব দিচ্ছি, আমাদের এই মুহূর্তে ডিজিটাল ল্যাব হাতে নেই। আমরা ডিপিএম এর মাধ্যমে আপনার ডিজিটাল ল্যাব হয়তো 6 মাসের মধ্যেই আমাদের কাছে হাতে আসবে। তখন আমরা এই স্কুল কলেজগুলিতে ডিপিএম এর মাধ্যমে যেসব ডিজিটাল ল্যাব আসবে আমরা ইনশাল্লাহ পৌঁছে দিব। আর ওনার অন্য প্রশ্ন যেটা বললেন, আর নিশ্চয়ই আপনাদের এলাকায় আমরা ভাবছি যে প্রত্যেক উপজেলা পর্যায়ে আমরা এআই এবং ফ্রিল্যান্স স্থাপন করার চিন্তা ভাবনা করছি। তাহলে আপনার এই এলাকার যারা ইয়াং জেনারেশন যারা আছে তাদের প্রশিক্ষণ দিয়ে তারা ভবিষ্যতে আমরা বিদেশে পাঠাতে পারবো, এই পরিকল্পনা আমাদের রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মহিলা আসন লাস্ট রো, সাবিকুন্নাহার মাননীয় সদস্য, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম।
মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্যে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কার্যক্রমে দক্ষ জনবলের অভাব, অবকাঠামোগত সীমাবদ্ধতা, গবেষণা ও উদ্ভাবনে অপর্যাপ্ত বিনিয়োগ এবং বিভিন্ন সেবায় ধীর গতি পরিলক্ষিত হচ্ছে। এসব চ্যালেঞ্জের কারণে প্রযুক্তির কাঙ্ক্ষিত সুফল সর্বপর্যায়ে পৌঁছানো ব্যাহত হচ্ছে। মন্ত্রণালয়টির কার্যবিধি বাস্তবায়নের প্রধান সীমাবদ্ধতাগুলো হচ্ছে দক্ষ মানব সম্পদের অভাব, অবকাঠামোগত সীমাবদ্ধতা, গবেষণা ও উদ্ভাবনে ঘাটতি, ডিজিটাল বৈষম্য ও সচেতনতা, সমন্বয়ের অভাব ও আমলাতান্ত্রিক জটিলতা। মন্ত্রণালয়টির এসব সীমাবদ্ধতা দূর করতে সরকারের কী ধরনের পদক্ষেপ রয়েছে, মাননীয় স্পিকারের মাধ্যমে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়কে এর উত্তর প্রদানের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ইনফ্যাক্ট লাস্ট 17 ইয়ার্স এত ইরেগুলারিটি রয়ে গেছে আইসিটি সেক্টরে, আমরা এসব পরিষ্কার করতে আমাদের সময় লাগছে। মাননীয় এমপি মহোদয় যা বললেন, আমাদের মন্ত্রণালয়কে আমরা চেষ্টা করছি গত 17 বছরের এই আবর্জনা থেকে বেরিয়ে আসতে, এবং ইনশাল্লাহ আমাদের যে টার্গেট আছে, আমাদের নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল, মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতিকে সামনে রেখে আল্লাহ চেয়ে তো আমাদের এই আইসিটি সেক্টরে আমাদের যে পরিকল্পনা রয়েছে, ইনশাল্লাহ আমরা এই হিসেবে এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ডাক্তার মাহবুবুর রহমান, ময়মনসিংহ ৭। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী তথ্য ও প্রযুক্তি মহোদয়ের কাছে জানতে চাচ্ছিলাম যে প্রথম যে স্টার্ট আপ প্রোগ্রামটা আপনার মন্ত্রণালয় থেকে শুরু হয়েছিল, সেটা ছিল তৎকালীন তথ্য বাবা এবং তার বন্ধু তৎকালীন মন্ত্রীর যৌথ প্রযোজনায় এই প্রকল্পগুলো শুরু হয়েছিল। টাকার অঙ্ক যে পরিমাণ দেখলাম এবং তাদের ব্যক্তিগত একান্ত লোকজনের মাধ্যমেই এই প্রকল্পগুলো শুরু করা হয়েছিল, এবং আপনার যে লিস্ট আমরা দেখলাম, এই লিস্টে ঠিক ওই লোকগুলাই আছে। তো আমরা কি এই ফ্যাসিস্ট সরকারের ওই লিস্ট নিয়েই স্টার্ট আপ প্রোগ্রাম আগাবে, নাকি আপনারা এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমার মন্ত্রী এমপি মহোদয়কে বলতে চাই, অ্যাজ এ সেড, যে আমাদের অনেক ইরেগুলারিটিস লাস্ট 17 ইয়ার্স হয়ে গেছে। আমরা চেষ্টা করছি একটু ক্লিন আপ। আমরা আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি যে স্টার্ট আপ কোম্পানিগুলি আপনারা দেখেছেন এখানে, সেই স্টার্ট আপ কোম্পানি আমাদের নজরে আছে, এবং ভবিষ্যতে আমরা যে স্টার্ট আপ কোম্পানিগুলিকে নতুন নতুন যারা আসছেন তাদেরকে আমরা যাচাই বাছাই করছি, এবং এক্সিস্টিং যারা আছে আইসিটি মন্ত্রণালয়ে আমরা আমাদের নজর রেখে আমরা মন্ত্রণালয়কে যাতে অ্যাক্টিভ করতে পারি সেটা মাথায় রেখে আমরা কাজ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন 192, মোহাম্মদ মোশাররফ হোসেন, বগুড়া ৪। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার প্রশ্নটি করার আগে আমি সরকারকে একটি বিষয়ে একটু ধন্যবাদ দিতে চাই, যদি আপনি অ্যালাউ করেন। 1 মিনিট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, সরকারকে এই কারণে ধন্যবাদ দিতে চাই যে আমার নির্বাচনী এলাকা 39 বগুড়া 4, ঠিক আমার উপজেলা 2টা, কাহারু এবং নন্দীগ্রাম। আমি নন্দীগ্রাম উপজেলায় আমার বাড়ি। আমার ইউনিয়নের পাশের বাজারে ভদ্রডিগি, দোহার, কহুলি এবং দাসগ্রাম, এই 4-5টা গ্রামের 28 জন যুবক কাজের সন্ধানে, বাংলাদেশের যে পরিস্থিতি ছিল ফ্যাসিস্ট সরকারের আমলে, তারা কোনো কাজ না পেয়ে বিএনপি মোনার কারণে তারা দেশের বাইরে চলে গিয়েছিল তামিলনাড়ুতে গিয়েছে। মাননীয় স্পিকার, তারা সেখানে ওই তামিলনাড়ু পুলিশের কাছে কিন্তু তারা গ্রেপ্তার হয়, কারণ তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল।
সেই কারণে তারা গ্রেপ্তার হওয়ার কারণে তারা 14 মাস একটানা জেল খেটেছে। তাদের পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, তারা কোনোভাবে তারা সেখান থেকে বেরোতে পারেনি। 14 মাস পরে যখন তারা মুক্তি পেয়েছে তখন সরকারি একটা আশ্রয়ণ কেন্দ্রে ছিল, সেখানে থাকার পর তারা ওখান থেকে টেলিফোনে তাদের পরিবারকে জানিয়েছে যে আমরা 14 মাসের জেল খাটার কারণে কাউকে কোনো স্পেস দিতে পারিনি, কারোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তখন মাননীয় আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের একটা কনফারেন্স মিটিংয়ের সময় আমি তার সামনে উপস্থাপন করেছিলাম। তিনি আমাকে নির্দেশনা দিয়েছিলেন যে আমাদের পররাষ্ট্র এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করো। আমি ইতিমধ্যে মাননীয় স্পিকার জানার পরে 4/4/2026 তাদের সেই বিষয়টা আমি পররাষ্ট্র এবং হোম মিনিস্ট্রিতে আলাপ আলোচনা করে আমার ডিও লেটারের মাধ্যমে তাদেরকে ফেরত আনার বিষয়ে চেয়েছিলাম। তারপরে 1 মাসের মাথায় তারা কিন্তু ঈদের আগের দিন পরিবারের সঙ্গে ঈদ করতে পেরেছে। আমি মাননীয় সরকার প্রধানকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের পররাষ্ট্র নীতি এতটাই সুন্দর যে অতি দ্রুত বাংলাদেশ সরকার তাদেরকে বাংলাদেশে ফেরত নিয়ে আসতে পেরেছে এবং তাদের পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে পেরেছে। আমি প্রশ্ন দিয়ে যাচ্ছি। এই বক্তব্যের সাথে আপনার প্রশ্নের কোনো না, সম্পর্ক আমি নাই। আগে বলেছি ধন্যবাদ দেওয়ার জন্য মাননীয় স্পিকার। আমি প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আমি জানতে চাই যে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলবেন কি চলতি অর্থবছরে বগুড়া জেলার কাহারু নন্দীগ্রাম উপজেলার কোনো কৃষকের কৃষি ঋণ মওকুফ হয়েছে কিনা, হইলে তাহা কি সুদবিহীন কোনো ঋণ প্রদান করা হইবে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় অর্থমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সরকার কর্তৃক বগুড়া জেলার কাহালু ও নন্দীগ্রাম উপজেলা সহ সারা দেশের কৃষকদের অনুকূলে বিতরণকৃত 10,000 টাকা পর্যন্ত মূল ঋণ সুদসহ মওকুফ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আওতায় বগুড়া জেলার সকল উপজেলা সহ সারা দেশে 10,000 টাকা পর্যন্ত ঋণ গ্রহণকারী কৃষকগণ এই সুবিধা পেয়েছে। সরকার ইতিমধ্যে 1,567 কোটি 96 লক্ষ কোটি টাকা বাজেট বরাদ্দ করেছে। এতে বগুড়া জেলা সহ সারা দেশের প্রায় 13,17,500 জন কৃষক উপকৃত হয়েছে। তবে কৃষিখাতে সুদবিহীন ঋণ প্রদান করার কোনো পরিকল্পনা আপাতত নেই, কারণ ব্যাংক আমানতকারীদের নিকট হতে সংগৃহীত আমানত গ্রাহকদের মাঝে ঋণ হিসাবে বিতরণ করে থাকে। সংগৃহীত আমানতের উপর ব্যাংক কর্তৃক আমানতকারীগণকে সুদ প্রদান করতে হয় বিধায় প্রচলিত নিয়মে ব্যাংকের পক্ষে কৃষকদের মাঝে বিনা সুদে ঋণ বিতরণ করা সম্ভব নয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোশাররফ হোসেন, সংক্ষেপে প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে একটু প্রশ্ন করতে চাই যে মাননীয় স্পিকার, গত 17 বছরে আমরা যেভাবে নিষ্পেষিত হয়েছি, আমাদের নেতাকর্মী যেভাবে রাস্তায় নেমে রিক্সা চালিয়েছে, জেল খুন গুম হত্যার শিকার হয়েছে, সেই সব নেতাকর্মীদেরকে আমরা সেভাবে কোনো স্পেস দিতে পারছি না মাননীয় স্পিকার। যদি তাদেরকে উন্নত প্রযুক্তির মধ্য দিয়ে আইসিটি শিক্ষা, ফ্রিল্যান্সিং এবং অন্যান্য খাতে তাদেরকে শিক্ষা এবং সহজশর্তে ঋণ দিয়ে এই 17 বছরে এত বঞ্চিত হয়েছে মাননীয় স্পিকার। একটা পরিবারের সন্তান তার বাবার সঙ্গে দাঁড়াতে পারে না। আমরা চাই সেই পরিবারের সদস্যদেরকে এবং আমাদের শিক্ষিত বেকার যুবকদেরকে আগামীতে তাদেরকে উন্নত প্রশিক্ষণের মধ্য দিয়ে বাংলাদেশের সুনির্দিষ্ট নাগরিক হিসেবে দেশ এবং জাতির সেবা করার সুযোগ দেওয়া হবে কিনা, আমি সেটাই প্রশ্ন করছি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের কাছে। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। উনি যে সমস্ত দাবিগুলো করেছেন এগুলো সবকিছু সরকারের প্ল্যানের মধ্যে রয়েছে এবং এটা শুধু যারা নিগৃহীত হয়েছে তারা না, সমগ্র দেশবাসীর জন্য এই সুযোগ সুবিধা থাকবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন, চাঁদপুর 2। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমাকে সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
আমার সংসদে আমি যে চেয়ারে বসে আছি, যেখানে আমার অবস্থান, মনে হয় বাংলাদেশের তেঁতুলিয়াতে। এত দূর থেকে যে আপনি আমাকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন, সেই জন্য আপনাকে আরেকবার ধন্যবাদ জানাই। আপনার কাছে দূরের কোনো পার্থক্য নাই, সেটা আপনি প্রমাণ করলেন। মাননীয় স্পিকার, আমি গত 28শে এপ্রিল 71 বিধিতে একটা নোটিশ দিয়েছিলাম মাননীয় অর্থমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে। সেটা ছিল সম্প্রতি প্রচলিত নতুন ডিজাইনের ব্যাংকনোট নিয়ে জনমনের তীব্র বিরূপ প্রতিক্রিয়া এবং নকল টাকার ভয়াবহতার কারণে জনমনে আতঙ্কের সৃষ্টি বিধায় 71 বিধিতে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের মাননীয় সদস্য করেছিলাম। আপনি একটা সম্পূরক প্রশ্ন করুন। হ্যাঁ, প্রশ্নটা চলে আসছে। 71 বিধিতে যাবেন না, জি প্রশ্ন করুন। জি, যে জাল টাকার বিস্তার, অবৈধ অর্থ ছাপানো, নতুন ডিজাইনের ত্রুটিযুক্ত ডিজাইন ও অরিজিনেশনের কারণে দেশে প্রচুর জাল টাকার বিস্তার সহ বহুত অনিয়ম, দুর্নীতি এবং ফ্যাসিস্ট সরকারের অপকর্ম চলছে বিভিন্ন ব্যাংকগুলিতে। এগুলির জন্য লক্ষ্যে আমি অনুরোধ করেছিলাম, আবেদন করেছিলাম একটা সংসদীয় কমিটি গঠন করার জন্য। কিন্তু সংসদীয় কমিটি গঠন করার জন্য আমি অনুরোধ করেছিলাম, আবেদন করেছিলাম। আমি সেই বিষয়ে অগ্রগতি জানার জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় অর্থমন্ত্রী, সংসদীয় কমিটি করবেন কিনা জাল টাকা ধরার জন্য? ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে এটা এই প্রশ্নের সাথে একেবারেই সম্পর্কিত কোনো বিষয় না। উনি যদি নোটিশ দেন, পরবর্তীতে সেটা আমি উত্তর দিতে পারবো। ধন্যবাদ। আতিকুর রহমান মুজাহিদ, কুড়িগ্রাম 2। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি স্ট্রেট আমাদের অর্থমন্ত্রীর কাছে একটা বিষয় উঠাতে চাই, যদিও ডিরেক্ট মানে সম্পূরক না। আমাদের মালয়েশিয়া, ব্রুনাই এবং বিভিন্ন দেশে সুকুক এবং অ্যাসেট বেস যে কোম্পানিগুলো, সিকিউরিটি কোম্পানিগুলো আমাদের ক্যাপিটাল মার্কেটে আসে, সেগুলোতে ওদের অনেক প্রচণ্ড রকম ওনাদের দেশে উন্নত হয়েছে। কিন্তু বাংলাদেশে এই ক্যাপিটাল মার্কেটে আমরা সুকুক বন্ড অথবা অ্যাসেট বেস ক্যাপিটাল যতগুলা করা হয়, সেগুলোর বড় বাধা হলো এই অ্যাসেটটা ট্রান্সফার করতে গেলে অনেক বেশি ভ্যাট হয়, প্রায় 8 থেকে 9%। এই কারণে এটা ডেভেলপ হয়নি আমাদের সুকুক বেস জিনিসগুলো। সেক্ষেত্রে এটা ট্যাক্সটা কমানোর ক্ষেত্রে আমাদের মাননীয় অর্থমন্ত্রীর কোনো ধরনের প্ল্যান আছে কিনা, সেটার জন্য আমি একটু জানতে চাই। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, উনি একটু ভালো প্রশ্ন করেছেন। আসলে বাংলাদেশ এই মুহূর্তে ক্যাপিটাল মার্কেট অত্যন্ত খারাপ অবস্থায় আছে। এই জন্য আমরা এখানে অনেকগুলো প্রোডাক্ট ডেভেলপ করতে পারি নাই। ইতিমধ্যে আপনারা জানেন, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটি নতুন কমিশন গঠন করা হয়েছে অত্যন্ত অভিজ্ঞ লোকদের নিয়ে, এবং আগামী দিনে ক্যাপিটাল মার্কেটকে অ্যাক্টিভেট করার জন্য, এর মাধ্যমে আমাদের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করার জন্য আমাদের অনেকগুলো ডিরেগুলেশন আসবে, এবং এর মধ্যে সুকুব রয়েছে। সুতরাং এই মুহূর্তে আমি এর চেয়ে আর বেশি বলতে পারছি না। তবে ক্যাপিটাল মার্কেটকে প্রমোট করার জন্য এবং এটাকে এর মাধ্যমে দেশের অর্থনীতিকে গতি সঞ্চার করার জন্য যত প্রয়োজনীয় সংস্কারের প্রয়োজন, সব সংস্কার করা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 193, আব্দুল হান্নান মাসুদ, নোয়াখালী 6। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই। ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, আমার নির্বাচনী এলাকা উপকূলীয় দ্বীপ হাতিয়া এই অঞ্চলের পিছাইয়া পড়া শিক্ষার্থীদের মাঝে আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষা বিস্তারের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে কম্পিউটার ল্যাব স্থাপন করিবার ব্যাপারে আপনার পরিকল্পনা কি? মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় বর্তমানে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় মোট 13টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে।
তালিকা নিম্নরূপ: 1 নম্বর, সুকচর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। মাননীয় মন্ত্রী, জি, দীর্ঘ উত্তর পঠিত বলে গণ্য করা যেতে পারে। আচ্ছা, ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য আব্দুল হান্নান মাসুদ একটি সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, 13টি শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাব স্থাপন করা হলো। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের অকেজু এবং বিভিন্ন ক্ষেত্রে শিক্ষক সংকট রয়েছে। এ ব্যাপারে মাননীয় মন্ত্রীর কাছে উদ্যোগ গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি একটা সম্পূরক কোশ্চেন রাখতে চাই। সপ্তদশ শতাব্দী, অষ্টদশ শতাব্দীতে শিল্প বিপ্লব পরে বর্তমান প্রযুক্তিগত বিপ্লবের যুগ। এই একবিংশ শতাব্দীতে সিলিকন ভ্যালির মতো করে যেভাবে বেঙ্গল সিলিকন ভ্যালি পশ্চিমবঙ্গ হয়েছে, বেঙ্গালুরুকে একটা সিলিকন ভ্যালি বলা হয়, যার উপর নির্ভর করে ভারতের অর্থনীতি অনেক ডেভেলপড হয়েছে। আমরা ক্যালিফোর্নিয়া সেই সিলিকন ভ্যালির মতো করে বাংলাদেশে কোনো প্রযুক্তি বান্ধব কোনো শহর গড়ে তোলার ব্যাপারে সরকারের কোনো উদ্যোগ রয়েছে কিনা? এই ক্ষেত্রে যে কোনো একটা ছোট দ্বীপকে চাইলে একটা প্রযুক্তি বান্ধব শহরে গড়ে তুলতে পারে এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তা প্রদান করলে এই ক্ষেত্রে বাংলাদেশ প্রযুক্তি বিপ্লবের ক্ষেত্রে এগিয়ে যেতে পারে। সরকারের এই ব্যাপারে কোনো উদ্যোগ রয়েছে কিনা আমি মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। সরকারের এরকম পরিকল্পনা রয়েছে। ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আমাদের সরকারের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। আরিফা সুলতানা, মহিলা আসন 30। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, অনুগ্রহ করে বলবেন, বৈধ পথে রেমিটেন্স প্রেরণ বৃদ্ধির জন্য প্রণোদনা প্রদানের পাশাপাশি হুন্ডি নির্ভরতা কমাতে সরকার কী ধরনের কাঠামোগত সংস্কার গ্রহণ করেছে এবং প্রবাসীদের সঞ্চয় ও বিনিয়োগকে দেশের উৎপাদনশীল খাতে যুক্ত করবার জন্য বাজেটে কোনো নতুন ব্যবস্থা রাখা হয়েছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। আই থিঙ্ক প্রশ্নটা কনফিউজিং। এটা কি আমাকে করেছে নাকি ফাইন্যান্স মিনিস্টার সাহেবকে করেছেন? অর্থমন্ত্রী প্রশ্নটি আবার বলবেন। বৈধ পথে রেমিটেন্স প্রেরণ বৃদ্ধির জন্য প্রণোদনা প্রদানের পাশাপাশি হুন্ডি নির্ভরতা কমাতে সরকার কী ধরনের কাঠামোগত সংস্কার গ্রহণ করেছে এবং প্রবাসীদের সঞ্চয় ও বিনিয়োগকে দেশের উৎপাদনশীল খাতে যুক্ত করবার জন্য বাজেটে কোনো নতুন ব্যবস্থা আছে কিনা? মাননীয় সদস্য, এটা তো ডাক টেলিযোগাযোগ মন্ত্রীর প্রশ্ন না। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি মাননীয় স্পিকার। আচ্ছা, করেন। মাননীয় অর্থমন্ত্রী মহোদয় অনুগ্রহ করে জানাবেন কি? অর্থমন্ত্রী না, টেলিযোগাযোগ মন্ত্রী। আচ্ছা, আমি আরেকটা, আচ্ছা এখন টেলিযোগাযোগ মন্ত্রী, সরি আমি আচ্ছা ওয়েট করেন, যখন অর্থমন্ত্রী আছে। সুবর্ণা শিকদার, মহিলা আসন। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী ওরাকান্দি গ্রামের কথা বলতে চাই। বিগত 115 বছর ধরে আমাদের ঐতিহ্যবাহী সেই গ্রামে একটি জনবহুল জনসমাগম হয়ে থাকে, যেখানে 30 থেকে 40 লক্ষ লোক সেখানে উপস্থিত হয় এবং 3 দিন ব্যাপী এই মেলার পিছনে যে সমস্ত ভক্তরা সমাগম করে এখানে আসে, সেখানে ইন্টারনেটের কোনো ব্যবস্থা নেই। 3 দিন ধরে আমরা ইন্টারনেটবিহীন সেখানে থাকতে হয়। আমার প্রশ্ন, ইন্টারনেটের কোনো সুযোগ সুবিধা সেখানে করা যায় কিনা? করলে এই মানুষগুলো উপকৃত হবে এবং আমরা ইমার্জেন্সি ইন্টারনেট সুযোগ সুবিধা পাবো। মন্ত্রীর কাছে ইন্টারনেট সুযোগ সুবিধা করতে পারবেন কিনা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। যে লোকসংখ্যার কথা বলা হলো, ইনশাল্লাহ আপনার মেলার সময় আমরা আপনার যেটা চেয়েছেন মাননীয় এমপি মহোদয়, আপনাকে সেই ইন্টারনেটের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে দিব। ধন্যবাদ মাননীয় স্পিকার। আব্দুল্লাহ আল আমিন, মাননীয় সদস্য, নারায়ণগঞ্জ 6। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই যে আমরা জানি
আমরা মোবাইল রিচার্জ করলে এই মোবাইল রিচার্জের প্রায় 38 টাকা বা 39 টাকা, 100 টাকার মধ্যে 39 টাকা ট্যাক্স হিসেবে কেটে নেওয়া হয় এবং পরোক্ষ কর সহ এটা 56 থেকে 58 টাকা পর্যন্ত কেটে নেওয়া হয়। মন্ত্রীও ব্যাপারটা অ্যাড্রেস করেছিলেন কয়েকদিন আগে, মাননীয় মন্ত্রী। আমি মাননীয় মন্ত্রীর কাছে সবিনয়ে জানতে চাই যে এখানে 20% একটা সম্পূরক ট্যাক্স আছে। মাননীয় স্পিকার, মোবাইল ফোন এখন আর বিলাসদ্রব্যে নাই, মোবাইল ফোন এখন আমাদের বেসিক নিডে পরিণত হয়েছে। তো আমরা জানি যে সম্পূরক ট্যাক্সগুলো বিলাসদ্রব্য বা সিগারেট ইত্যাদি ব্যাপারে অ্যাড করা হয়। তো মোবাইল ডাটার মধ্যে সম্পূরক ট্যাক্স 20%, এটা কি আসলে পরিবর্তন করা হবে কিনা, এই মর্মে আমি মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর কাছে সবিনয়ে জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। সম্পূরক ট্যাক্সের কথা যেটা বলা হলো, এখানে ফাইন্যান্স মিনিস্টার আছেন, ওনার সাথে কথা বলে কিভাবে কি করা যায় এবং সরকার কতটুকু বিবেচনা করবে এটা ইনশাল্লাহ ইন কোর্স অফ টাইম ইনশাল্লাহ আমরা জানাবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। কলিমুদ্দিন আহমদ, মাননীয় সদস্য, সুনামগঞ্জ 5। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই যে কম্পিউটার ডিজিটাল ল্যাব স্থাপন করার পরিকল্পনা করছেন এবং ডিপিপি রেডি করছেন, আমাদের ছাতকে এবং দোয়ারা বাজারে পর্যাপ্ত সংখ্যক স্কুল এবং কলেজে কম্পিউটার ল্যাব স্থাপনের জন্য আপনার কাছে বিশেষভাবে অনুরোধ করছি। সাথে সাথে প্রত্যেক উপজেলাতেই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আছে। বর্তমান যুগের দাবিতে এই সমস্ত টেকনিক্যাল স্কুল এবং কলেজে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করার কোনো পরিকল্পনা মন্ত্রণালয়ের আছে কিনা? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় এমপি মহোদয় বলতে চাই, আপনার এই ছাতক এবং দোয়ারা বাজারে যে আপনার রিকোয়ারমেন্ট, আমাদের ডিপিএম পদ্ধতি আমাদের চালু আছে। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আমরা প্রায় 5000 ডিজিটাল ল্যাবের কথা বলেছি, চেষ্টা করছি আমরা উইদিন নেক্সট 6 to 8 মান্থসের মধ্যে আল্লাহ চাই তো আপনাদের যে রিকোয়ারমেন্ট দেওয়ার চেষ্টা করব। আর কি প্রশ্ন করলে এটা? টেকনিক্যাল স্কুল কলেজগুলিতেও অ্যাজ আই সেড যে আমরা এই টেকনিক্যাল স্কুলগুলিতে আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, প্রশ্ন উত্তর পর্ব এখানেই শেষ হলো। এখন আমি যাচ্ছি বিশেষ অধিকার প্রশ্নের নোটিশ বিধি 164 সম্পর্কে। এই বিষয়ে প্রথম নোটিশটি দিয়েছেন মোহাম্মদ মুজিবুর রহমান, রাজশাহী 1। তিনি তার নোটিশে উল্লেখ করেছেন, বিগত 2024 সালে 5ই আগস্টের মূল কথা ছিল উই ওয়ান্ট জাস্টিস, সুবিচার চাই। এই সুবিচার নিশ্চিত করার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রীর। মহান সংসদে 350 জন মাননীয় সংসদ সদস্য সমান পরিমাণ বরাদ্দ পাবেন, কিন্তু এ পর্যন্ত কতবার কি পরিমাণ দেওয়া হয়েছে বা হচ্ছে তা এমপিদের জানানো হয়নি। সরকারি দলের এমপিদের বেশি পরিমাণ দেওয়া হচ্ছে এবং বিরোধী দলের এমপিদেরকে মোটেও দেওয়া হয়নি এবং কাউকে কিছু দেওয়া হয়েছে। এই ধরনের বেইনসাফি বরাদ্দ দিয়ে আমাদেরকে বঞ্চিত করেছে। এই বরাদ্দ জনগণের জন্য, কিন্তু বিরোধী দলের এমপিদের না দিয়ে আসলে জনগণকেই বঞ্চিত করেছেন। এই পদক্ষেপ একটি অন্যায় এবং বড় ধরনের জুলুম। সুবিচার চাই, অধিকার চাই।
এ ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে, মাননীয় সদস্যের নোটিশটি নির্বাচনী এলাকার উন্নয়ন বরাদ্দ ও সরকারি নীতিমালার সাথে সম্পর্কিত। সংসদীয় আইন ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী সরকারি তহবিল বা উন্নয়ন বরাদ্দের বন্টন সংক্রান্ত যে কোনো অসঙ্গতি বাজেট আলোচনা, ছাঁটাই প্রস্তাব কিংবা কার্যপ্রণালী বিধির ৭১ বা অন্য বিধির আওতায় সংসদে উত্থাপন করার সুযোগ রয়েছে। উপরন্তু গতকাল প্রশ্নোত্তর পর্বে মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এ বিষয়ে উত্তর দিয়েছেন। এমত অবস্থায় কার্যপ্রণালী বিধির ১৬৪ বিধির অধীনে আপনার নোটিশটি বিশেষ অধিকার ক্ষুণ্ণের প্রশ্ন হিসাবে গ্রহণ করা গেল না বলে দুঃখিত। অপর বিশেষ অধিকার প্রশ্নের নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল হান্নান, চাঁদপুর ৪। তার নোটিশের বিষয়বস্তু, তার নির্বাচনী এলাকা চাঁদপুর ৪ ফরিদগঞ্জে একাধিকবার রাজনৈতিকভাবে বাধার সম্মুখীন হয়েছেন। গত ২১শে ফেব্রুয়ারি শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদনের জন্য সময় তার পথরোধ করা হয় এবং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এছাড়া গত ৩১শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যাওয়ার পথে তার গাড়ির গতিরোধ করা হয়। পরবর্তীতে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠান চলাকালে উপজেলা গেটের সামনে বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে তার কয়েকজন নেতাকর্মী আহত হন। এসব ঘটনার পিছনে কারা জড়িত এবং কী কারণে বারবার এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, এই জন্য তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। একই সঙ্গে ফরিদগঞ্জে বিএনপির ঐক্য ও সাংগঠনিক শক্তি অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য তিনি মাননীয় সংসদ নেতার সহযোগিতাও কামনা করেছেন। এই প্রসঙ্গে আমার বক্তব্য হলো, মাননীয় সদস্য, আপনার নোটিশে উল্লেখিত নির্বাচনী এলাকার রাজনৈতিক কোন্দল, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে কার্যপ্রণালী বিধির বিভিন্ন বিধিতে প্রশ্ন উত্থাপনের সুযোগ রয়েছে। উপরন্তু উত্থাপনীয় বিষয়ে কোনো দলিল সংলগ্ন করেননি। বিশেষ অধিকারের প্রশ্ন, কোয়েশ্চেন অফ প্রিভিলেজ, কেবল তখনই উত্থাপন করা যায় যখন সংসদ সদস্য হিসাবে আপনার কোনো আইনগত অধিকার বা সংসদীয় দায়িত্ব পালনে প্রত্যক্ষ বাধার সৃষ্টি হয়। নির্বাচনী এলাকার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। কার্যপ্রণালী বিধির ১৬৫ বিধি অনুযায়ী নোটিশে কোনো সুনির্দিষ্ট বিষয় উত্থাপন করা হয়নি। এমতো অবস্থায় কার্যপ্রণালী বিধির ১৬৪ বিধির অধীনে আপনার বিশেষ অধিকার ক্ষুণ্ণের নোটিশটি গ্রহণ করা গেল না বলে দুঃখিত। মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে জরুরি গুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে ৮৩টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন নিপুণ রায় চৌধুরী, মহিলা আসন ১১, শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম ১৫, মাহবুবুর রহমান বেলাল, রংপুর ৩, মোহাম্মদ আব্দুল বারী সর্দার, রাজশাহী ৪, এম এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া ১, মোহাম্মদ মতিউর রহমান, ঝিনাইদহ ৩, রেহানা আক্তার রানু, মহিলা আসন ৪, মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, মহিলা আসন ৬, মোহাম্মদ জনাব সালাউদ্দিন, গাজীপুর ৪, খায়রুল কবির খোকন, নরসিংদী ১, মোহাম্মদ মাসুদ পারভেজ, চুয়াডাঙ্গা ১, রাশেদা বেগম হীরা, মহিলা আসন ৩, সাবিকুন নাহার, মহিলা আসন ৩৯, মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর ১, মোহাম্মদ গোলাম রসুল, যশোর ৪, নীলুফার চৌধুরী মণি, মহিলা আসন ১০, মোহাম্মদ আব্দুল আজিজ, নাটোর ৪, মোহাম্মদ মাহবুবুল আলম, কুড়িগ্রাম ৩, জি এম নজরুল ইসলাম, সাতক্ষীরা ৪, মোহাম্মদ আব্দুল সত্তার, নীলফামারী ১, অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, কিশোরগঞ্জ ২, মোহাম্মদ মনিরুল হক চৌধুরী, কুমিল্লা ৬, আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী ২, আনিসুর রহমান, মাদারীপুর ৩, মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী ২, শেখ ফরিদ আহমদ, চাঁদপুর ৩, মোসাম্মদ শাম্মী আক্তার, মহিলা আসন ২২, আরিফা সুলতানা, মহিলা আসন ৩০, মোহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা ২, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর ১, মোহাম্মদ শওকতুল ইসলাম, মৌলভীবাজার ২, মোহাম্মদ আনোয়ারুল হক, নেত্রকোনা ২, এস এ জিন্না কবির, মানিকগঞ্জ ১, মোহাম্মদ আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া ৫,
রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2, মোহাম্মদ জালাল উদ্দিন চাঁদপুর 2, মোহাম্মদ নাজমুল হুদা মেহেরপুর 2, আমির এজাজ খান খুলনা 1, মোহাম্মদ নুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ 3, সঞ্জিদা ইসলাম মহিলা আসন 16, নেওয়াজ হালিমা আরলি মহিলা আসন 5, আবুল কায়সার মোহাম্মদ নজরুল ইসলাম গাইবান্ধা 3, মাসুদ সিদ্দিকী পিরোজপুর 1, মোহাম্মদ রায়হান সিরাজি রংপুর 1, আবদুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ 4, মোহাম্মদ এনামুল হক নওগাঁ 2, মোহাম্মদ জহিরুল ইসলাম চট্টগ্রাম 16, মোহাম্মদ আব্দুল করিম গাইবান্ধা 2, জনাব জয়নুল আবেদিন বরিশাল 3, এস কে আজিজুল বারী খুলনা 4, এম মাহবুব উদ্দিন নোয়াখালী 1, এরশাদুল্লাহ চট্টগ্রাম 8, আক্তার হোসেন রংপুর 4, মোহাম্মদ সেলিম রেজা সিরাজগঞ্জ 1, ইমরান আহমদ চৌধুরী সিলেট 6, ই সুলতান মাহমুদ বাবু জামালপুর 2, মোহাম্মদ আখতারুজ্জামান ময়মনসিংহ 10, হাফিজ মোহাম্মদ রবিউল বাশার সাতক্ষীরা 3, মোহাম্মদ মুজিবুর রহমান রাজশাহী 1, সৈয়দ জয়নুল আবেদিন ঢাকা 4, মোহাম্মদ জাহানদার আলী মিয়া মাদারীপুর 2, মোহাম্মদ ইজ্জতুল্লাহ সাতক্ষীরা 1, মোহাম্মদ লুৎফুর রহমান টাঙ্গাইল 4, মোহাম্মদ শাহাদাত হোসেন লক্ষ্মীপুর 1, মোহাম্মদ আবদুল্লাহ মুন্সিগঞ্জ 1, মোহাম্মদ মুক্তার আলী যশোর 6, মনসুরা আক্তার মহিলা আসন 26, মোহাম্মদ আশরাফুদ্দিন নরসিংদী 5, কাজী রফিকুল ইসলাম বগুড়া 1, মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম 9, মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিংহ 6, মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা 2, মোহাম্মদ মাজেদুর রহমান গাইবান্ধা 1, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ভূঁইয়া নারায়ণগঞ্জ 1, মোহাম্মদ কামরুজ্জামান মুন্সিগঞ্জ 3, মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া 3, এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা 18, এস এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর 2, মোহাম্মদ মাহবুবুল হক রুবেল শেরপুর 3, সানসিলা জেবরিন মহিলা আসন 15, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল জামালপুর 3, সুলতানা আহমেদ মহিলা আসন 17, আন্না মিন্স মহিলা আসন 19। নোটিশগুলোর মধ্য থেকে আমি মহিলা আসন 11 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, নরসিংদী 1 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য খায়রুল কবির খোকন এবং নাটোর 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মাননীয় হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলির নোটিশগুলো গ্রহণ করলাম। বাকি নোটিশগুলো গ্রহণ করা সম্ভব হলো না বলে দুঃখিত। যাদের নোটিশ গ্রহণ করা হয়নি, বিধি অনুযায়ী তাদের মধ্যে থেকে প্রত্যেককে নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে 2 মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাবো। তবে মোট 30 মিনিটের মধ্যে যতজন সদস্য বক্তব্য রাখা সম্ভব ততজন সদস্যই বক্তব্য রাখবেন। মাননীয় সদস্যবৃন্দ, বিধি অনুযায়ী আজকে বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশটি শুধু পড়বেন। বৈঠকের জন্য প্রযোজ্য অন্য বৈঠকের জন্য প্রযোজ্য কোনো নোটিশ পড়বেন না। প্রথমে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল, রংপুর 3। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এ বিষয়ে ইতিপূর্বে বারবার দৃষ্টি করেও সুযোগ পাইনি। আজকে আমার এই বিষয়টি সুযোগ পেয়ে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। বিষয়টি হলো যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চরম স্বাস্থ্য সংকট, জনবল ঘাটতি নিরসন ও চিকিৎসা সেবার মান উন্নয়নের প্রসঙ্গে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান। এটা মূলত এই বিভাগের 8টি জেলা হাসপাতাল বলে বিবেচিত হতে পারে, যেখানে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী চিকিৎসা গ্রহণ করে থাকেন। কিন্তু দীর্ঘদিন যাবৎ এই হাসপাতালে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর তীব্র জনবল সংকট বিদ্যমান। উল্লেখ্য যে হাসপাতালটি 1993 সালে 600 শয্যায় উন্নীত করা হয় এবং পরবর্তীতে 2010 সালে 1000 শয্যায় উন্নীত করা হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখনও 600 শয্যার পুরাতন জনবল কাঠামো দিয়েই 1000 শয্যার সেবা প্রদান করা হচ্ছে। তা বাস্তবিক অর্থে অত্যন্ত কঠিন ও প্রায় অসম্ভব ব্যাপার। দীর্ঘদিনেও প্রয়োজনীয় জনবল নিয়োগ না হয় সেবার মান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক দামি যন্ত্রপাতি যোগ্য জনবলের অভাবে ব্যবহার না হয়ে
স্টোর রুমে পরিত্যক্ত অবস্থায় নষ্ট হচ্ছে। বর্তমানে প্রতিদিন প্রায় 2200 থেকে 2500 রোগী হাসপাতালে ভর্তি থাকে, যা নির্ধারিত শয্যা সংখ্যার অনেক বেশি। ফলে রোগীদের বেডের পরিবর্তে মেঝেতে, করিডোরে মানবেতরভাবে চিকিৎসা নিতে বাধ্য হতে হয়। এছাড়া পর্যাপ্ত সংখ্যক ক্লিনার না থাকায় হাসপাতালে যত্রতত্র ময়লা বর্জ্য পড়ে আছে, পরিচ্ছন্নতা রক্ষা করা সম্ভব হচ্ছে না, যা রোগীদের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। আরও মোহাম্মদ আব্দুল বারী সর্দার, রাজশাহী 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে আমার উত্থাপনের বিষয় আমার নির্বাচনী এলাকা বাগমারার নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করার দাবি প্রসঙ্গে। আসলে আমরা সবাই জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড, এবং যে দেশ, যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত। এই শিক্ষিত জাতি গড়ার কারিগর আমাদের সম্মানিত শিক্ষকগণ। কিন্তু আমার নির্বাচনী এলাকা 55 রাজশাহী 4 বাগমারার প্রায় 47টি শিক্ষা প্রতিষ্ঠান এখনও এমপিওভুক্ত হয় নাই, যেটা দেশ স্বাধীনের 55 বছর পরেও আমার মনে হয় সবার জন্যই বেদনাদায়ক। এবং আমার এমনও দেখেছি আমার বাগমারায় এই সম্মানিত শিক্ষকগণ এমপিওভুক্ত না হওয়ার কারণে মানবেতর জীবনযাপন করছেন, এবং অনেকেই অটোরিকশা চালান, চার্জার ভ্যান চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করছেন। তাই মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমি জোর দাবি জানাতে চাই, এ সমস্ত নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো মানবিক দিক থেকে বিবেচনা করে জরুরি ভিত্তিতে এমপিওভুক্ত করার জন্য জোর দাবি জানাচ্ছি। সাথে আমিও আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে আমার নিজে প্রতিষ্ঠিত করা একটা শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ বিএম কলেজ, যার জেনারেল শাখা আজ 26 বছর হয়ে গেল, তারপরেও এখনও এমপিওভুক্ত হয় নাই। এ ব্যাপারে মাননীয় শিক্ষামন্ত্রীর সুদৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য এম এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া 1। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 1 নাসিরনগর উপজেলা। এখানে একটি মাত্র সরকারি কলেজ আছে, যেটি 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর 1997 সালে এটাতে ডিগ্রি পাস কোর্স চালু হয়। সর্বশেষ 18 সালে এটা জাতীয়করণ করা হয়েছে। তো এই কলেজটিতে অনার্স কোর্স চালু না থাকার কারণে আমাদের উপজেলা সদর থেকে জেলা সদর প্রায় 30 মাইল দূরে আমাদের এই হাওর বেষ্টিত গরিব এলাকার কৃষক পরিবারের ছেলেমেয়েরা ঠিক মতন লেখাপড়া করতে পারে না। তাই আমি আজকে আমার মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে সংসদে উপস্থিত আছেন। আমি অনুরোধ করে বলবো যে এই নাসিরনগর আসনটি স্বাধীনতা সংগ্রামের পর এই প্রথম নাসিরনগরের জনগণ বিএনপিকে উপহার দিয়েছে। আমি প্রথম বিএনপির এমপি এখানে নির্বাচিত হয়েছি। আমাদের জনগণের অনেক প্রত্যাশা যে আমাদের এই সরকারের আমলে আমাদের নাসিরের উন্নয়ন হবে এবং আমাদের এই কলেজে অনার্স কোর্স চালু করা হবে। আমি গতকালকে আমার মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের নিকট একটি ডিউ লেটার দিয়েছি আমার এই কলেজটিতে যেন তাড়াতাড়ি অনার্স কোর্স চালু করে আমাদের এই হাওয়ার বিস্তৃত গরিব অসহায় মানুষকে শিক্ষার সুযোগ যেন করিয়ে দেওয়া হয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ মতিউর রহমান, ঝিনাইদহ 3। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ মতিউর রহমান, 83, ঝিনাইদহ 3, মহেশপুর কোটচাঁদপুর নির্বাচনী এলাকা। আমার মহেশপুর উপজেলাটি 12টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। 77 কিলোমিটার ব্যাপী ভারতীয় সীমান্ত এলাকা রয়েছে। তন্মধ্যে 10 কিলোমিটার এলাকা কাঁটাতারের বেড়া নেই। সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে
এই আমার 6টি ইউনিয়ন ভারতীয় সীমান্ত রয়েছে, এটা মাদক ও চোরাচালানের অভয় অরণ্যে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, মাদকের মরণ সবলের আঘাতে গোটা দেশের তরুণ ও যুব সম্প্রদায় আজ জর্জরিত। এই আঘাতে গোটা জাতি বিধ্বস্ত। এমত অবস্থায় আমার এত বড় একটি উপজেলাতে মাত্র 3টি পুলিশ ফাঁড়ি রয়েছে আর 2-3টে বিজেপি ক্যাম্প আছে, তা আইন শৃঙ্খলা রক্ষায় যথেষ্ট নয়। ল এনফোর্সিং এজেন্সিস আরও লজিস্টিক সাপোর্ট আরও প্রয়োজন। আমি 2টি পুলিশ ফাঁড়ি, কমপক্ষে 2টি পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নাই, মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি এবং রাষ্ট্রীয়ভাবে গোটা দেশে প্রতিটা ওয়ার্ডে সর্বদলীয় মাদক নির্মূল কমিটি গঠনের মাধ্যমে এই জাতিকে মাদকের মরণ সবল থেকে বাঁচানোর আহ্বান জানাচ্ছি। আমরা যদি ইসলামের দিকে ফিরে আসি, ইনশাল্লাহ এ সমস্ত সমস্যা অতি সত্বরই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দেশ ও জাতি গঠনে আত্মনিয়োগ করার তৌফিক দান করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য রেহানা আক্তার রানু, মহিলা আসন 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমার উত্থাপনীয় বিষয় ফেনীবাসীর প্রাণের দাবি, ফেনীতে একটি মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজ স্থাপন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, ভৌগোলিক কারণে ফেনী জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। গত কয়েক বছর ধরে ফেনীবাসী উন্নয়ন থেকে বঞ্চিত। আমরা এই সংসদে ফেনী থেকে 4 জন এমপি এসেছি, আমরা একজন যোগ্য মন্ত্রী পেয়েছি। আমাদের 4 জন এমপির প্রাণের দাবি, আমাদের ফেনীর গণমানুষের দাবি, ফেনীতে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হবে। ইতিপূর্বে ফেনীতে একটি প্রাইভেট মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, চাঁদা না দেবার কারণে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে জানে না, আওয়ামী লীগ শুধু ধ্বংস করতে জানে, কিন্তু বিএনপি গড়তে জানে। মাননীয় প্রধানমন্ত্রী 2026 সালের 25শে জানুয়ারি ফেনী সরকারি কলেজের মাঠে একটি নির্বাচনী সভায় অঙ্গীকার করেছিলেন তিনি ফেনী মেডিকেল কলেজ স্থাপন করবেন। এই দাবিটি যতদিন পূরণ না হবে মাননীয় স্পিকার, ততদিন এই দাবির পক্ষে এই সংসদে কথা বলে যাব। প্রয়োজনে এই সংসদের দক্ষিণ প্লাজায় আমরা 4 জন এমপি আমরণ অনশন করব। এই বিষয়টি অতি জরুরি বিধায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবার জন্য আমি আমার অনেক প্রিয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য মোসাম্মদ ফরিদে ইয়াসমিন, মহিলা আসন 6। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। আমি সর্বপ্রথমে মহান রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি এবং আমার মাননীয় প্রধানমন্ত্রীকে আমার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার প্রিয় কুষ্টিয়া জেলাকে সংস্কৃতির জেলা ঘোষণা ও বাস্তবায়ন প্রসঙ্গে আমি আমার বক্তব্য পেশ করছি। মাননীয় স্পিকার, কুষ্টিয়া শুধু একটি জেলা নয়, এটি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক উজ্জ্বল কেন্দ্র। এ জেলার মাটি থেকে বহু রাজনীতি, জ্ঞানী গুণী ও কবি, সাহিত্যিক, সাধক, সাংবাদিক, শিল্পী, অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিদের জন্ম হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য লালন শাহ, মীর মোশাররফ হোসেন, কাঙ্গাল হরিনাথ মজুমদার, গগন হরকরা, ফরিদা পারভিন, আব্দুল জব্বার, সালাউদ্দিন লাবলু, এস.আই. টুটুল প্রমুখ। কুষ্টিয়া জেলার আরও অনেক শিল্পী তাদের সৃষ্টির মাধ্যমে দেশের সংস্কৃতিতে বিশেষ ভূমিকা রেখেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি রয়েছে সেখানে। প্রতি বছর পয়লা বৈশাখ সহ বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। লালন শাহের আখড়ায় প্রতি বছর দেশ বিদেশ থেকে হাজার হাজার লোক আসা যাওয়া করে। প্রতিদিন উক্ত স্থানে পর্যটক ও লালন ভক্তগণ ঘুরতে আসেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, কুষ্টিয়াকে একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করতে সহায়তা করুন। এখানে একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হলে এটি বিশ্বজুড়ে শিল্পীদের এবং গবেষকদের জন্য একটি প্ল্যাটফর্ম হবে।
কুষ্টিয়া যে সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐতিহ্য ধারণ করে সেটিকে বিশ্বময় তুলে ধরার জন্য আপনার নেতৃত্ব অপরিহার্য। বর্তমান সরকার দেশের জনগণের মনের কথা, মনের অনুভবগুলো বাস্তবায়নে অনেক পদক্ষেপ গ্রহণ করে চলেছে। তাই কুষ্টিয়া জেলার সর্বস্তরের মানুষের প্রাণের দাবি আমারও। মাননীয় সদস্য সালাউদ্দিন, গাজীপুর 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মাদক নির্মূল, গরু চুরি রোধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উত্তরণে যৌথ অভিযান পরিচালনা প্রসঙ্গে আমাদের আজকের ৭১ বিধিতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন। কিন্তু দুঃখজনক হলো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে উপস্থিত নেই। আশা করি তিনি আমাকে উত্তর দিয়ে বাধিত করবেন। মাননীয় স্পিকার, সারা বাংলাদেশেই বিশেষ করে আমার নির্বাচনী এলাকা গাজীপুর 4 কাপাসিয়ায় মাদকের উৎপাত, মাদক সেবনকারী, মাদক ব্যবসায়ী এবং মাদক নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের দখলে চলে গেছে পুরো যুব সমাজ। এই যুব সমাজকে যদি বাঁচাতে হয়, চোরাচালান বন্ধ করতে হবে, মাদক ব্যবসা বন্ধ করতে হবে, মাদক সেবন বন্ধ করতে হবে। এই মাদক সেবনের সাথে সম্পর্কিত হলো গ্যাং কালচার। কিশোর গ্যাংরা সমাজে নানাভাবে অস্থিরতা তৈরি করছে, যানমালার নিরাপত্তার জন্য মারাত্মকভাবে বিঘ্নিত করছে, যে কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ অবনতি হয়েছে। এই পরিস্থিতি উত্তরণে দ্রুত বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর এলিট শ্রেণী যারা রয়েছে, র্যাব, বিজিবি এবং পুলিশের সমন্বয়ে একটি যৌথ বাহিনীর অভিযান আমি দাবি করছি। একই সাথে আমি আমার নির্বাচনী এলাকার কাপাসিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি উত্তরণের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি করছি, দ্রুত আমার থানার মডেলকরণের মধ্য দিয়ে এই কাপাসিয়া মডেল থানাকে সত্যিকার অর্থে উপযোগী করার জন্য পুলিশ ভ্যান, সংশ্লিষ্ট অস্ত্রসহ ব্যবস্থা করার মধ্য দিয়ে যথাযথ মানে উন্নীত করার জন্য দাবি জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মোহাম্মদ মাসুদ পারভেজ, চুয়াডাঙ্গা 1। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দানের জন্য। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী আসন চুয়াডাঙ্গা 1, যেটা কর্কট ক্রান্তি রেখার উপরে পতিত হয়। এখানে বছরের অধিকাংশ সময় অধিক তাপমাত্রা এবং সূর্যালোক প্রাপ্ত অঞ্চল হিসেবে পরিচিত। এখানে বছরের অধিকাংশ সময়ই সূর্যের বিকিরণ বিদ্যমান থাকায় আমি মূলত এখানে বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী বরাবর দৃষ্টি আকর্ষণ নোটিশ এনেছি, কিন্তু উনি এখন সংসদে উপস্থিত নাই। তো আমি ওনার দৃষ্টি আকর্ষণ করব যে সৌর বিদ্যুৎ ভিত্তিক গ্রিন এনার্জি পার্ক স্থাপনের জন্য আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে নোটিশ এনেছি। আমি যেটা বলতে চাই মাননীয় স্পিকার, বর্তমান সরকার সৌর বিদ্যুৎ থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য 2030 সাল নাগাদ একটা প্রকল্প গ্রহণ করেছেন, কিন্তু এখন পর্যন্ত সেখানে 1781 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, যা মোট উৎপাদনের 2.3 থেকে 4.6% মাত্র। এই কারণে যদি চুয়াডাঙ্গাতে একটি সৌর বিদ্যুৎ ভিত্তিক গ্রিন এনার্জি পার্ক স্থাপন করা হয়, তাহলে যেমনিভাবে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, জীবাশ্ম জ্বালানির উপরে নির্ভরতা হ্রাস পাবে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ সম্ভব হবে, এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব রয়েছে সেটা মোকাবেলায় এটা গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। সে কারণে এবং পাশাপাশি আমার এলাকার যে যুব সমাজ আছে, বেকার যুবকদের তাদের কর্মসংস্থান এবং বিনিয়োগ বৃদ্ধি এবং আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সে কারণে আমাদের বৈদ্যুতিক চাহিদা পূরণের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হবে হিসাবে আমি মাননীয় জ্বালানি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। চুয়াডাঙ্গার এই আবহাওয়াকে কাজে লাগিয়ে আমরা এখানে একটি গ্রিন এনার্জি পার্ক যেন অতিবিলম্বে স্থাপন। মাননীয় সদস্য রাশেদা বেগম হীরা, মহিলা আসন 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, রাব্বুল আলমিনের করুণায় এই মহান সংসদে এবার সহ তৃতীয়বারের মতো আসার সৌভাগ্য আমার হয়েছে।
তাই রাব্বুল আলমিনের কাছে শুকরিয়া। আমার কৃতজ্ঞতা আমার দলের প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সকল স্থায়ী কমিটির নেতাদের, যারা আমাকে এই সংসদে আসার জন্য উপযুক্ত মনে করেছে। মাননীয় স্পিকার, আমার মনোযোগ আকর্ষণের নোটিশটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাননীয় মন্ত্রীর কাছে। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ, যা হচ্ছে উচ্চশিক্ষার সকল প্রতিষ্ঠানে শিক্ষিকা এবং ছাত্রীদের যাদের দুগ্ধপোষ্য সন্তান রয়েছে বা ছোট সন্তান একা ফেলে আসতে পারে না, তাদের জন্য ডে কেয়ার সেন্টার খোলার প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমাদের দেশে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বয়সী মেয়েদের বিয়ে হয় এবং সন্তানও হয়ে যায়। এরূপ উদাহরণ প্রচুর। নারীদের জন্য প্রাকৃতিকভাবে আরোপিত এই রিপ্রোডাক্টিভ ভূমিকার জন্য তারা উচ্চশিক্ষার আলো থেকে বঞ্চিত হয়। প্রচুর আগ্রহ ও ভালো রেজাল্ট হওয়ার পরও সন্তানের ভবিষ্যতের কথা ভেবে অনেক নারী নিজের জীবনের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে না। সন্তান পালন লালনের ক্ষেত্রে মায়ের বুকে দুধ খাওয়া একটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ। মাননীয় স্পিকার, এটি শুধু একটি পরিবার বা একজন নারীর ব্যক্তিগত ক্ষতি নয়, বরং সমাজ ও রাষ্ট্রের মেধা বিকাশের এক বিরাট অন্তরায়। একটি সমাজের এক অংশকে ফেলে অন্য অংশকে যতই শক্তিশালী করা হোক না কেন, সমাজের জন্য তা মঙ্গলজনক নয়। শরীরের এক অংশ ফুলে ওঠা স্বাস্থ্যের লক্ষণ নয়, ব্যাধির লক্ষণ। এই ব্যাধি থেকে সমাজকে রক্ষার জন্য প্রতিটা উচ্চশিক্ষাতে ডে কেয়ার সেন্টার স্থাপন করে নারীদের জন্য এটা একটি অত্যাবশ্যক পরিকল্পনা। এ ব্যাপারে আমি মাননীয় মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য সাবিকুন নাহার, মহিলা আসন 39। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, এ মহান সংসদে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই আমার দল বাংলাদেশ জামাত ইসলামীকে, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এ মহান সংসদে বিরোধী দলের আসন অলংকৃত করছেন এবং সংরক্ষিত মহিলা আসনে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি এই প্রথমবারের মতো সংসদে এসে গভীর শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের, যারা 1971 সালে বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটিয়েছেন। আমি আরও স্মরণ করছি জুলাই যোদ্ধাদের, যাদের রক্তদান, আত্মত্যাগ, জুলুম, নির্যাতন ও পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে এবং আমরা এই মহান সংসদে আসার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, আমার আজকের যে বিষয়টি জনগুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতি আমার উত্থাপনের বিষয়। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সরকারের মূল্যবান বাড়ি ও সম্পত্তি দখলমুক্ত করা। স্বাধীনতা উত্তরকালে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে যেসব সম্পত্তিকে পরিত্যক্ত ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছিল, সেগুলোর একটি বড় অংশই এখন সরকারের নিয়ন্ত্রণে নেই। রাজধানীতে সরকারের এমন 123টি মূল্যবান পরিত্যক্ত বাড়ি দীর্ঘদিন ধরে প্রভাবশালী সিন্ডিকেটের অবৈধ দখলে রয়েছে। হাজারো কোটি টাকা মূল্যের এ সরকারি সম্পত্তি উদ্ধারে কোনো ভূমিকা নেই। গুলশান, বনানী এবং ধানমন্ডির মতো অভিজাত এলাকায় বহু আবাসিক বাড়ি রাতারাতি অবৈধভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তর করে প্রতি মাসে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দখলদাররা। এসব সরকারি সম্পত্তি দখলদারদের হাত থেকে মুক্ত করে রাষ্ট্রীয় কাজে ব্যবহার করার ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় মন্ত্রী মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর 2। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে 71 বিধিতে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি উত্থাপন করছি, ঢাকা ময়মনসিংহ মহাসড়কটি 4 লেনে আছে, সেটিকে 6 লেনে উন্নীতকরণ এবং আমার এলাকা শেরপুর তথা ময়মনসিংহ শেরপুর মহাসড়কটিকে 4 লেনে উন্নীতকরণ প্রসঙ্গে। এই মহাসড়কটি বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ এলাকা, বিশেষ করে এদেশের গার্মেন্টস শিল্প এই এলাকার একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কিন্তু আজকে দীর্ঘদিন যাবৎ 4 লেনে উন্নীত এই মহাসড়কটি যে মানে রয়েছে, তাতে জনদুর্ভোগ যেমন একদিকে বৃদ্ধি করেছে, তেমনি উন্নতির জন্য এই মহাসড়কটি খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে না। তথাপি আমি বলছি, ময়মনসিংহ শেরপুর মহাসড়ক ময়মনসিংহ বিভাগীয় শহরের সঙ্গে শেরপুর জেলার একমাত্র প্রধান সড়ক যোগাযোগ মাধ্যম এবং উত্তর পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর। প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী পণ্যবাহী দূরপাল্লার যানবাহন এই মহাসড়ক দিয়ে চলাচল করে, কিন্তু দীর্ঘদিন ধরে মহাসড়কটি 2 লেন বিশিষ্ট থাকায়
যানবাহনের ক্রমবর্ধমান চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে শেরপুর নকলা ফুলপুর অংশটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিআরটি এর বিগত 5 বছরের তথ্য অনুযায়ী বিভিন্ন দুর্ঘটনায় 772 জন নিহত এবং 956 জন গুরুতর আহত হয়েছেন। এমতাবস্থায় মানুষের জীবন রক্ষা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার স্বার্থে এই মহাসড়কের সক্ষমতা অনিবার্য দাবি। অন্যদিকে শেরপুর একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী জেলা। ভারতের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ, স্থলবন্দর কার্যক্রম, কৃষিপণ্য পরিবহন, শিল্পায়ন সহ সামগ্রিক বিষয়কে সামনে রেখে আমি দাবি জানাচ্ছি মাননীয় মন্ত্রীর কাছে এই সড়কটিকে 4 লেনে উন্নীত করা, পাশাপাশি ঢাকা থেকে ময়মনসিংহ সড়ককে 6 লেনে উন্নীত করা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য নীলুফার চৌধুরী মণি, মহিলা আসন 10। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার উত্থাপনীয় বিষয় হচ্ছে দক্ষ মানব সম্পদ তৈরি ও রপ্তানিতে সরকারের পরিকল্পনা গ্রহণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, কথায় আছে গতিতে জীবন আর স্থিতিতে মরণ। দক্ষ জনশক্তির গতি একটি দেশকে সামনের দিকে অগ্রসর করে। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার বড় ভূমিকা রাখছে আমাদের এই প্রবাসী আয়। 2025 সালে জিডিপিতে এই দক্ষ জনশক্তি আমাদেরকে 7% আয় আমরা এর মাধ্যমে অর্জিত হয়েছে। প্রতি বছর মাননীয় স্পিকার প্রায় 1 মিলিয়ন দক্ষ এবং অদক্ষ শ্রমিক বিদেশে পাড়ি দেন। এদের মধ্যে বেশিরভাগই অদক্ষ এবং অশিক্ষিত। অথচ বিশ্বব্যাপী শ্রমিকের চাহিদা কমছে এবং চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাবে উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রতিস্থাপিত হচ্ছে। এই অবস্থায় বাংলাদেশের দক্ষ শ্রমিকের যোগান যদি না বাড়াতে পারে, বাংলাদেশের শ্রম বাজার হারানোর উচ্চ ঝুঁকি রয়েছে। মাননীয় স্পিকার, 80-র দশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এই যাত্রা শুরু হয়েছিল। মিডল ইস্টের সরকার প্রধান যখন ওনাকে বলেছিলেন যে আপনি কি চান আপনার দেশের, উনি বলেছিলেন আমি আপনার কাছে কিছুই চাই না, আমি শুধু আমার এই বৃহৎ জনশক্তির একটা অংশ আপনার এখান থেকে আমি কর্মের নিয়োগ করতে চাই। সেইখান থেকে শুরু, সেই হাত ধরে আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবও উনিও জোর দিয়েছেন এই জনশক্তির যাতে উন্নত হয় আগামী বাংলাদেশে। সেটার জন্য এই জনশক্তি মন্ত্রীর আপনার মাধ্যমে বলতে চাচ্ছি যে সমস্ত বাংলাদেশের জেলা এবং থানায় কিভাবে এই প্রশিক্ষণগুলো দেয়া যায় এবং কত তাড়াতাড়ি, কারণ প্রতি মাসে প্রতিদিন। মোহাম্মদ আব্দুল আজিজ, নাটোর 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 71 বিধি অনুযায়ী জরুরি গুরুত্বপূর্ণ বিষয়, আমার উত্থাপনীয় বিষয় হচ্ছে দুটি কমপ্লেক্স স্বাস্থ্য কমপ্লেক্স হসপিটালের বিষয়ে অগণিত অসংখ্য সমস্যা জর্জরিত আমার নির্বাচনী এলাকা 61 নাটোর 4 গুদাসপুর বড়াইগ্রাম, প্রায় 6 লক্ষাধিক মানুষ সেখানে বসবাস করে। কৃষিকাজ এবং মৎস্য চাষের উপরেই তারা জীবিকা নির্বাহ করে। সারাদিনের কর্মক্লান্ত মানুষ যখন অসুস্থ হয়ে হসপিটালের দিকে ধাবিত হয়, হসপিটালের করুণ দশা থেকে তারা মুখ ফিরিয়ে চলে আসে। অভিযোগের বার্তা নিয়ে আসে আমাদের কাছে। আমরা যখন হসপিটালে যাই অভিযোগ নিয়ে, হসপিটাল কর্তৃপক্ষ আমাদের যে তথ্যাদি তুলে ধরেন তাতে আমরা শাসনের দণ্ড তাদের উপরে আর তুলে ধরতে পারি না। স্বল্প সময়ের মধ্যে আমি 2-1টি অভিযোগের কথা মাননীয় স্বাস্থ্য দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করি। গুদাসপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গাইনি, অর্থোপেডিক এবং নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার থাকলেও অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ চিকিৎসক শূন্য পদ। অপারেশন থিয়েটার একেবারেই অকার্যকর অবস্থায় পড়ে আছে। হাসপাতাল ভবনে প্রায়শই বিদ্যুৎ, পানীয়, স্যানিটারি লাইনের সমস্যা দেখা দেয়। তা সমাধান করার জন্য স্বাস্থ্য প্রকৌশল বিভাগ যোগাযোগ করা হলে বেশিরভাগ সময়ই তাদের বরাদ্দ না থাকায় জরুরি ভিত্তিতে মেরামত করতে পারেন না। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার বরাদ্দকৃত জিপ গাড়িটির জ্বালানি এবং ড্রাইভারের বেতন বিগত 2 বছর যাবৎ বন্ধ আছে।
জেনারেটরের জন্য প্রয়োজনীয় জ্বালানি বরাদ্দ না থাকায়। মোহাম্মদ মাহবুবুল আলম, কুড়িগ্রাম 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুযায়ী আমার আজকের নোটিশের বিষয় হলো উলিপুর পৌরসভার সেবার মান, ড্রেনেজ সিস্টেম সংস্কার, রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, কাগজে কলমে আমার নির্বাচনী আসনের এই পৌরসভাটি A ক্লাসের একটা পৌরসভা হলেও এর সেবার মান এবং রাস্তাঘাটের অবস্থা একেবারেই নাজুক। পৌরসভার অনেক বড় অংশ জুড়ে এখনও কাঁচা রাস্তা আছে মাননীয় স্পিকার, এবং এই রাস্তার অনেকগুলো জায়গায় একেবারে চলার অনুপযুক্ত। এই পার্লামেন্ট সহ সারা বাংলাদেশের অনেক ইউনিয়নের মানুষ পৌরসভা হবার জন্য আন্দোলন করে মাননীয় স্পিকার। আমার নির্বাচনী আসনে বাকুরহাট নামক অঞ্চলে আমি গিয়েছিলাম, সেই এলাকার মানুষ আমাকে অনুরোধ করেছে তাদেরকে যেন পৌরসভার বাইরে রাখা হয়। এর কারণটা হলো মাননীয় স্পিকার, যে পৌরসভা হওয়ার কারণে তাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে, কিন্তু পৌরসভার যে সেবা, পৌরসভার যে সার্ভিস, পৌরসভার যে অবকাঠামো, এর সব কিছু সেখানে অপ্রতুল। মাননীয় স্পিকার, আমাদের এই পৌরসভার মধ্যে স্ট্রিট ল্যাম্পের বিশাল অভাব, এর মধ্যে সাপ্লাইয়ের পানি খুবই অপ্রতুল, আধুনিক স্বাস্থ্যসম্মত ড্রেনেজ একেবারেই নেই, একটু বৃষ্টি হলেই চলাচল অনুপযোগী হয়ে যায়। এর মধ্যে ডাস্টবিনের খুব ভালো কোনো ফেসিলিটিস নেই। বর্জ্য নিষ্কাশনের জন্য একটা বর্জ্য নিষ্কাশন কেন্দ্র হলেও এর প্রাথমিক কাজ শুরু হয়েছে, বাট এটা এখনও শেষ হয়নি। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, আমাদের এই অনুন্নত পৌরসভার দিকে উনি যেন বিশেষ দৃষ্টি দেন এবং অতি দ্রুত উলিপুর পৌরসভার সেবার মান বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নগুলোর ব্যাপারে উনি যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। GM নজরুল ইসলাম, সাতক্ষীরা 4। মাননীয় স্পিকার, আপনাকে মোবারকবাদ। আমার নির্বাচনী এলাকা সাতক্ষীরা 4, সংসদীয় আসন 8, একটি কোস্টাল বেল্ট, নদীমাতৃক, বানভাসী এলাকা এবং দেশের সর্ববৃহত্তম উপজেলা। এটা নদীমাতৃক এলাকা, প্রায় 2টি ইউনিয়ন, এখানে দ্বীপ ইউনিয়ন, প্রায় 5 লক্ষ লোকের বাস। মাননীয় স্পিকার, প্রতিটি ইউনিয়নে বিদ্যুতের সংযোগ লাইন যাওয়ার পরেও দীর্ঘদিন থেকে বর্তমান পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ খুবই অপ্রতুল। বিশেষ করে সুন্দরবন সন্নিহিত এলাকা হওয়ার কারণে এখানের বাচ্চারা রাতে পড়াশোনা, বাইরে বের হওয়া, বাঘের আক্রমণের ভয়, বিভিন্ন ইস্যু আতঙ্কিত থাকে। আর বিদ্যুতের যে সরবরাহ অত্যন্ত অপ্রতুল হওয়ার কারণে সবাই উদ্বিগ্নতায় ভুগতে থাকে। এখানে সবল লাইন বেশি হওয়ার কারণে গ্রিড, এখানে বিদ্যুতের যে গ্রিড হওয়া দরকার সেটা এখনো স্থাপিত হয়নি। এর মধ্যে আমরা সকালে দৃষ্টি আকর্ষণ করলেও অনেক দেরি হয়ে যাচ্ছে বলে এলাকাবাসী মনে করছে। আমরা চাচ্ছি আমার শ্যামনগর এবং কালীগঞ্জ পাশাপাশি 2টি উপজেলার মধ্যবর্তী জায়গায় কিংবা শ্যামনগরের দক্ষিণ পশ্চিম প্রান্তে যদি একটি 33 কেভি বিদ্যুতের গ্রিড স্থাপন করা যায় এবং এটা দ্রুত সম্পন্ন করা যায়, তাহলে বিদ্যুৎ সরবরাহ ভালো হতে পারে এবং জনগণের চাহিদা পূরণ হতে পারে। আমি মাননীয় বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রীদের আকর্ষণ করছি আপনার মাধ্যমে আমার এই প্রত্যন্ত এলাকায়, বানভাসী এলাকায়, কোস্টাল বেল্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য একটি বিদ্যুতের গ্রিড, 33 কেভি গ্রিড দ্রুত স্থাপন যাতে করা যায়। মাননীয় সদস্যবৃন্দ, 2 মিনিট ব্যাপী বক্তব্য এখানেই শেষ হলো। সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।